অনেকে অপশনাল জিওগ্রাফি কোর্স নিয়ে জানতে চেয়েছিল। ওকে, তো সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি যে অপশনাল জিওগ্রাফি অর্থাৎ ডব্লিউবিসিএস পরীক্ষাতে অপশনাল পেপারে যে জিওগ্রাফি রয়েছে সেখানে টোটাল 400 মার্কস রয়েছে। ওকে, তো এই যে 400 মার্কস রয়েছে সেই 400 মার্কসের জন্য দুটো পেপার রয়েছে, পেপার 1 এবং পেপার 2। এবং এই যে পেপার 1, তো পেপার 1-এর মধ্যে দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি, যার মধ্যে পড়ে হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি গ্রুপ এ এর মধ্যে, এবং গ্রুপ বি এর মধ্যে রয়েছে হিউম্যান জিওগ্রাফি। এবার ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে রয়েছে কি কি, ধরো রয়েছে সেটা হচ্ছে জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, ওশনোগ্রাফি এবং হচ্ছে কার্টোগ্রাফি। আর হিউম্যান জিওগ্রাফির মধ্যে হচ্ছে রিসোর্স, পপুলেশন, এছাড়াও রয়েছে যেটা হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি। তো এগুলোই রয়েছে এখানেতে, হ্যাঁ, এবং এর সাথে সেটেলমেন্ট জিওগ্রাফিটাও রয়েছে, যেগুলোকে আমাদেরকে পড়তে হয়। আর পেপার 2-তে রয়েছে সেটা হচ্ছে দুটো গ্রুপ, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, আর গ্রুপ বিতে রয়েছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা ডব্লিউবিসিএস, সেহেতু ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে। এরপর দেখো, এই যে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে, তো আগে কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি ছিল, কিন্তু এখন আর ওয়ার্ল্ড জিওগ্রাফি নেই। সে কারণে অনেকেই অপশনাল জিওগ্রাফি নিয়ে থাকে এখন, অনেকেই যেটা বলেছে। বাট ওয়ার্ল্ড জিওগ্রাফি অতটা কঠিন নয়, যদিও এখন নেই, বাট ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে পেপার 2-তে। বাট পেপার 2-তে অনেকে একটা কনফিউশনের মধ্যে থাকে, যেটা আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে যে স্যার ওই যেহেতু পেপার 2-তে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে, তাহলে জিএস পেপারে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে, তো সেক্ষেত্রে কি সুবিধা পাবো? দেখো, আমি এখানে বলে রাখি, যেটা হচ্ছে অপশনাল এবং কম্পালসারি যে পেপারগুলো, তার মধ্যে দুটো পার্থক্য রয়েছে। এখন পর্যন্ত যে কম্পালসারি পেপার সেটা এমসিকিউ এ হয়ে থাকে, বাট অপশনালেতে সেটা কিন্তু ডেসক্রিপটিভ হিসেবে লিখতে হয়। সুতরাং এরকম ব্যাপার নয় যে পুরোপুরিভাবে বা ডাইরেক্টলি হেল্প করবে। বাট যদি কেউ ভালো করে পড়ে জিএস পেপারটা, তাহলে তার ক্ষেত্রে অপশনাল জিওগ্রাফিতে সুবিধা আছে। আবার যদি কেউ অপশনাল জিওগ্রাফিটা ভালো করে পড়ে নেয় বা পড়ে, তাহলে তার কিন্তু অনেক এমসিকিউ যেটা জিএস পেপারে রয়েছে সেখান থেকে সে অ্যান্সার করতে পারে। ওকে, তো এটা একটা কনফিউশন সবার মধ্যে হয়ে থাকে। আর কারা কারা এই অপশনাল জিওগ্রাফি নিতে পারো, আমি বলবো যে যারা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করেছো বা মাস্টার ডিগ্রি পড়েছো জিওগ্রাফি নিয়ে, তারা নিতে পারো। 1 নম্বর, তারা হচ্ছে প্রথম নিতে পারো এই সাবজেক্টটাকে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি কেউ কারো জিওগ্রাফি ভালো লাগে, তাহলে সে কিন্তু নিতে পারে। আর আরেকটা সেটা হচ্ছে যে সায়েন্সের যে যারা রয়েছে, তারা অনেকে জিওগ্রাফি নিতে চাও বা নিয়েছো, আমার কাছে অনেকেই পড়েছো। তো সায়েন্স থেকে যারা বুঝতে পারো, মানে যদি কনসেপ্ট ক্লিয়ার করে তারপর সেটা লিখতে পারো বা লেখার ক্ষমতা থাকে, তাহলে কিন্তু তোমরা নিতে পারো। বাট যারা মুখস্থ করে বা মুখস্থ করবে এই ভেবে জিওগ্রাফি অপশনাল নিতে চাও, আমার মনে হয় তাদের একটু দূরে থাকাই ভালো। এটা আমার নিজস্ব মতামত, সাজেশন। এরপর ডিসিশন যে যার নিজের, হ্যাঁ, যার যেটা ভালো লাগে সে সেটা নেবে। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে অপশনাল জিওগ্রাফি নেওয়া উচিত। এরপর বলে রাখি যে অপশনাল জিওগ্রাফির গাইডেন্সটা আমার ক্ষেত্রে আমি কীভাবে দিয়ে থাকি, সেটা অনেকে জানতে চেয়েছিলে। সেটা হচ্ছে যে আমি প্রথমে অপশনাল জিওগ্রাফিতে ডিটেলসে ক্লাস করাই। ওকে, প্রথমে পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন দিই এবং লেকচার দিই, সেই বিষয়েতে আমি টোটাল কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। এবং সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যেকটা ক্লাসে একটা ক্লাসের সাথে অন্য একটা ক্লাসের লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করি, যাতে কি হয়, যাতে কনসেপ্টটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়। এবং কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়ে থাকে, সেটা মেনলি বা বেশিরভাগটাই ইংলিশে দেওয়া হয়। এবং সেই স্টাডি মেটেরিয়ালটা পড়ার পর ওই ক্লাসটা রেকর্ডেড হিসাবে থেকে যায়। তুমি যখন খুশি যতবার খুশি দেখতে পারো ক্লাসটা। তো ক্লাসটা রেকর্ডিং যখন হয়ে গেল, তখন তুমি সেটা একটু বারবার দেখতে পারো, দেখে তুমি পড়তে পারো। এবং সেখান থেকে ইংলিশ নোটটা কয়েকদিন পরে বা 1 বা 2 দিন পরে দেওয়া হয়, তখন তুমি সেটা দেখে তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিলে। তারপর যারা বাংলাতে পরীক্ষা দাও, তারা পরবর্তীকালে যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট সেগুলো দিয়ে থাকি। বাট বেশিরভাগটাই এখানেতে ইংলিশে স্টাডি মেটেরিয়ালটা দেওয়া হয়ে থাকে, এইটুকু ধরে নিয়ে আগানোই ভালো। বাট বাংলা মেটেরিয়াল সেটা যেগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেই রিলেটেড কনসেপ্টগুলোকে বাংলাতে দেওয়া হয়। বাট এবছর থেকে চেষ্টা করছি বাংলাতে সবগুলোই দেওয়ার এবং সব কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। ওকে, তো এখানে দেখো যেটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমে তাহলে মানে ক্লাস করছো লাইভে, তারপর সেটা রেকর্ডেড থাকছে। যদি লাইভে বুঝতে না পারো বা অ্যাটেন্ড করতে না পারো, তাহলে তুমি পরবর্তীকালে সেই ক্লাসটা দেখতে পাবে।
এবং সেটা বারবার দেখার পর তোমরা নোট করবে। নোট করার পর তুমি যদি পাঠাও বা মেল করো, তাহলে সেটাকে কারেকশন করে দেওয়ার একটা চেষ্টা করা হয় বা করে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, বা একটু দেরি হতে পারে, বাট হয়, করে দেওয়া হয় বা আলোচনা করে দেওয়া হয়। তারপর যেটা হয় সেটা হচ্ছে মক টেস্ট। ওকে, মক টেস্ট নেওয়া হয়, প্রত্যেকটা ইউনিট শেষে একটা করে ইউনিট টেস্ট হয়, এবং ইউনিট টেস্টের খাতা চেক করে দেওয়া হয়, এবং সেটা লাইভে বলে দেওয়া হয় যে তোমার কোন কোন জায়গাগুলো প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গাগুলোকে তোমাকে ঠিক করতে হবে, সেগুলো তোমাদেরকে কিন্তু গাইড করে দেওয়া হয় বা বলে দেওয়া হয়। ওকে, তারপর রইল কি, তারপর হচ্ছে দেখো যে তুমি পরীক্ষা দিলে, তো পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকটা গ্রুপ, মানে ওই যে বললাম পেপার 1-এর দুটো গ্রুপ, একটা গ্রুপ হওয়ার পর আবার একটা মক টেস্ট, ওই গ্রুপের মক টেস্ট, এবং পেপারটা কমপ্লিট হওয়ার পর পেপারের ওপর মক টেস্ট। ওকে, পেপার 1-এর ওপর মক টেস্ট, পেপার 2-এর ওপর মক টেস্ট নেওয়া হয়। তো এগুলো করার পরে পরবর্তীকালে একদম যখন পরীক্ষা আসে বা তার আগে আবার একটা ফাইনাল মক টেস্ট নেওয়া হয়ে থাকে, যার ফলে কি হয়, যার ফলে প্রিপারেশনটা ভালোভাবে সম্পন্ন হয়ে যায়।